This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অখিলগিরি এবার শাসক দলের বিধায়ক প্রাক্তন মন্ত্রী তিনি পুলিশের হাতে আক্রান্ত। কেন না ভুয়ো ভোটার ধরতে গিয়ে। আপনি এ রাজ্যে যে কোনো নির্বাচনকে যদি মনে করেন যে এই নির্বাচন আসলে প্রতিদ্বন্দ্বিতাহীন, মানে এই নির্বাচনে কেউ প্রার্থী দেয়নি, তাহলে ভুল ভাববেন। তার কারণ একটা সময় ছিল রাজ্যের নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপি বা অন্য কোনো দলের লড়াই হতো। এখন এ রাজ্যের নির্বাচনে যদি কেউ প্রার্থী নাও দেয় তাহলেও আপনি জানবেন দুটো পক্ষ আছে, একটা তৃণমূল আরেকটাও তৃণমূল। আজ সেই পক্ষের লড়াইয়েই শেষমেশ পুলিশের হাতে মার খেলেন অখিলগিরি। তাও কেন জানেন? তৃণমূলের লড়াই, মানে আদতে যেটা লড়াইই নয়, অন্তত রাজনৈতিকভাবে তো নয়, সেই লড়াইও নাকি ভুয়ো ভোটার, তা ধরতে গিয়ে শেষমেশ উর্দিদারির হাতে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আর শাসক দলের বিধায়ক। আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে, এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এমএলএ সাহেবের গায়ে হাত কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন? এই জেরক্স কপি নিয়ে এসেছে, ওকে ভোট দিতে দিচ্ছে না। ক্যান্ডিডেটকে বারবার যারা ভোট দিতে এসেছে তাদেরকে সবাইকে হ্যারাসমেন্ট করছে। জেরক্স কপি নিয়ে এসেছে, ওকে এটা কার ব্যাংকের এই যে কার্ডটা, এটা মান্যতা নেই, এটা মান্যতা নেই, এটা ফটো দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে, এটাকে মান্যতা দিচ্ছে না, কাউকে ভোট দিতে দিচ্ছে না। স্যার বলতে গিয়েছিল, স্যারের গায়ে হাত দিয়ে এনারা কি করছে এখানে করা উচিত, এনারা কি করছে এখানটায়? প্রত্যেক ভোটারকে হ্যারাসমেন্ট করছে, প্রত্যেক ভোটারের গায়ে হাত দিয়ে ডিএনপি এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে, আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে, এই যে পুলিশের লোকটা। ফের কুরুক্ষেত্র কাঁথি এবার সমবায় ভোট ঘিরে পুলিশের হাতে আক্রান্ত তৃণমূল বিধায়ক অখিলগিরি। নির্বাচনটা কিসের? না কোনো বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, মায় পঞ্চায়েত নির্বাচন পর্যন্তও নয়, কৃষি সমবায় ব্যাংকের একটা ভোট, সেই ভোটেই এই কাণ্ড। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কনিষ্ক, সরাসরি কথা বলবো কনিষ্কর সঙ্গে। কনিষ্ক, একটা কৃষি সমবায় ব্যাংকের নির্বাচন, তাকে কেন্দ্র করে এই ভয়ঙ্কর ঘটনা কি করে ঘটলো? সেটা একদমই সকাল থেকেই কিন্তু এই কাঁথি কার্ড ব্যাংক অর্থাৎ কৃষি সমবায় ব্যাংক, সেই ব্যাংকের প্রায় 58,000-এর বেশি ভোটার, 13টা কেন্দ্রে মূলত ভোট হচ্ছে কাঁথি এগরা মহকুমা জুড়ে। সেই ভোটকে কেন্দ্র করে সকাল থেকে দেখা গেল তিনটি উত্তেজনার খবর, অর্থাৎ তিন জায়গা থেকে। এক হচ্ছে কাঁথিতে, কাঁথি শহরে বিরোধী দলনেতার শহর, খাস তালুক বলা চলে অধিকারীদের গড়, সেই গড়ে 15 নম্বর ওয়ার্ড শুভেন্দু অধিকারী যে পাড়ায় বাড়ি, সেই পাড়ায় বুথ জাতীয় বিদ্যালয়ে, সেখানে দেখা গেল একের পর এক উত্তেজনা তৈরি হলো। কোথাও বিজেপির কর্মীকে মারধর, কোথাও আবার বুথ ক্যাম্প ভেঙে দেওয়া, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, আবার উল্টো দিকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলো বিজেপি। সব মিলিয়ে কিন্তু উত্তেজনা প্রবণ সকাল থেকেই ছিল। পরবর্তীতে দেখা গেল বেলা যত গড়িয়েছে তত কিন্তু একের পর এক বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এই কৃষি সমবায় ব্যাংক নির্বাচনকে ঘিরে উঠে এসছে। তার মধ্যে এগরা আছে, রামনগর রয়েছে। রামনগরে আবার একটা বিষয় হয়েছে, রামনগরের যিনি বিধায়ক তার সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়েছে পুলিশ আধিকারিকরা এবং পুলিশের যারা সেখানে কর্তব্যরত কর্মী ছিলেন তাদের সঙ্গে। অভিযোগটা কি, বিধায়ক একজন সাধারণ ভোটারকে প্রবেশ করানোর জন্য আবেদন করেছিলেন এবং সেই ভোটার নাকি ভুয়া ভোটার, এমনটাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব মিলিয়ে এই ভোটারকে প্রবেশ করানোকে কেন্দ্র করে তার কাছে প্রকৃত বৈধ ডকুমেন্ট ছিল না, সেই প্রবেশ করানোর যে ভোটার, এক কথায় কনিষ্ক, যে ভোটে কোনো সে অর্থে বিরোধী পক্ষ নেই, দুদিকেই তৃণমূল প্রার্থী, একমাত্র তৃণমূল সমর্থকরাই, সেই ভোটেও ভুয়ো ভোটারের অভিযোগ, তাতে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক, এবং তাকে কেন্দ্র করে বচসা, তাই তো? একদম একদম। অনেক ধন্যবাদ কনিষ্ক আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনিন্দ সিনহা রায়, তৃণমূল সমর্থক, আমাদের সঙ্গে রয়েছেন। আমি অনিন্দবাবুর সঙ্গে কথা বলবো, কিন্তু অনিন্দবাবু তার আগে আপনাকে আমি দুটো বক্তব্য শোনাই। অনিন্দ সিনহা রায় তৃণমূল সমর্থক, দুটো বক্তব্য শোনাবো। তার আগে আপনাকে প্রথম বক্তব্য সুপ্রকাশ গিরির, অখিলগিরির ছেলে সুপ্রকাশ গিরি কি বলছেন এই ঘটনা সম্পর্কে। আর পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে বরাবর অধিকারী পরিবারের বিরোধী পক্ষ বলে পরিচিত গিরি পরিবার, তৃণমূলে থাকার সময়ও শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী তৃণমূল ছেড়ে দেওয়ার পরেও সেই আকচাকচি, সেই প্রতিদ্বন্দ্বিতা রয়েই গিয়েছে। তাই দিব্যেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনাব, শুনে নিন। বিভিন্ন গ্রামীণ এলাকায় 2-4টে পঞ্চায়েতে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে গ্রামীণ এলাকায় বিজেপি তাদের ভোটারদের আসতে দিচ্ছে না বাড়ি থেকে।
আমাদের যারা ওয়ার্কাররা ভোটারদের তুলতে গেছেন বাড়িতে, তারা আক্রান্ত হচ্ছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, সেটাতে সহ্য হচ্ছে না বিজেপি। কেন? শুভেন্দু অধিকারী তাদের নেতা, তিনি তো কখনো ভোট করেননি। শুভেন্দু অধিকারী এই ব্যাংকে যতদিন চেয়ারম্যান ছিলেন, এই ব্যাংকে জীবনে ভোট হয়নি। আজকে মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে বলে তাদের এত গাত্র জ্বালা ধরেছে। অত্যন্ত দুঃখজনক খবর। তৃণমূলের বিধায়ক, তাকে পুলিশ যদি আক্রান্ত করে, পুলিশ তো আমাদের নয়, পুলিশ তো অখিল বাবুরই পুলিশ, তার স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে স্বাভাবিক কারণে অখিল বাবুর অভিযোগ যদি সত্যিকারে পুলিশের বিরুদ্ধে হয়ে থাকে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর আমাদের কাছে যা খবর আছে, উনি ওখানে গিয়ে প্রয়োজনীয় তৈরি করার চেষ্টা করছিলেন। পুলিশ তো আমাদের নয় বলছেন দিব্যেন্দু অধিকারী। আমি অনিন্দ্য সিনহার কাছে যাবো। অনিন্দ্যবাবু, শুনলেন আপনি, দুটো বক্তব্যই আপনাকে শোনালাম, সুপ্রকাশ গিরির বক্তব্য শোনালাম এবং দিব্যেন্দু অধিকারীর বক্তব্য শোনালাম। প্রথমে সুপ্রকাশ গিরির বক্তব্যে আসি। এটা কতটা বিশ্বাসযোগ্য অনিন্দ্যবাবু যে পূর্ব মেদিনীপুরে একটি কৃষি সমবায় ব্যাংকের নির্বাচন, যে নির্বাচনে বিজেপি প্রার্থী দিতে পারেনি বা দেয়নি, আমি জানি না কোনটা, মোট কথা কোনো বিরোধী পক্ষ নেই, যা আছে সবাই তৃণমূল, সেখানেও যদি অখিলগিরি পুলিশের হাতে আক্রান্ত হন, তাহলে তার ছেলে সুপ্রকাশ গিরির পিছনে বিজেপির ছায়া খুঁজছেন, যুক্তি কতটা? না, এখন ব্যাপারটা হচ্ছে, আমি দেখলাম দিব্যেন্দু বাবু একটা কথা বলছেন, পুলিশ তো আমাদের নয়। উনি কি পশ্চিমবঙ্গের বাসী নন? পশ্চিমবঙ্গের মানুষ নন? পশ্চিমবঙ্গের বাসিন্দা নন? যদি উনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়, তাহলে পুলিশ পশ্চিমবঙ্গেরই পুলিশ, তাহলে ওই পুলিশ উনারও পুলিশ, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, একটা সমবায় ব্যাংকের ইলেকশন, খুবই সামান্য একটা সমবায় ব্যাংকের ইলেকশন, সেখানে মানুষ ভোট দিতে আসছে, বহু বছর ওখানে ভোট হয়নি, ভোট দিতে আসছে, বিজেপি প্রার্থী দিতে পারেনি, সেটা তাদের ব্যাপার। এবার আপনি যে প্রশ্নটা রইল যে পুলিশের দ্বারা আক্রান্ত, পুলিশের কাজ তো কোনো দলদাসে পরিণত হওয়া নয়, যে সিপিএম এর সময় যেটা ছিল। পুলিশ যদি কোনো রকম জটলা বা কোনো রকম যদি সমস্যা দেখে, নিঃসন্দেহে পুলিশ, সে যেই হোক, তাকে অ্যাকশন নেবে। এবং পুলিশ চাইবে যে ইলেকশনে যেটা চলছে সেটা যেন সুষ্ঠুভাবে হয়, গণতান্ত্রিক যেনভাবে হয়, সেটাই করেছে। তার জন্য যদি কেউ যদি এফেক্টেড হয়ে থাকে, পরবর্তীকালে নিশ্চয়ই দেখা যাবে কি কেন হয়েছে না হয়েছে, কি বৃত্তান্ত দেখা যাবে। কিন্তু এর পিছনে বিজেপি সত্যি কতটা থাকতে পারে বলে আপনার মনে হয় অনিন্দ্যবাবু? আমি আপনাকে একটা ছবি দেখাই। সুপ্রকাশ গিরি, যে সুপ্রকাশ গিরির কথা আপনারা শুনলেন ফোনে, সেই সুপ্রকাশ গিরি আজ সকালবেলা তিনিও তার মতো করে ভোট করতে করাতে, যেমন শুনে থাকেন আপনারা, এরা যে নাকি ভোট করাতে হয়, তো সব করতে বেরিয়েছিলেন বা করাতে বেরিয়েছিলেন। তারপরে কি হলো, সুপ্রকাশ বাবুর সঙ্গে কি হলো শুনুন। শুনলেন, মেরে মুখ ফাটিয়ে দেব, সুপ্রকাশ গিরি বলছে বিজেপির ক্যাম্প অফিসে নাকি হামলা চালানো হয়। এখানেই আমার প্রশ্ন অনিন্দ্যবাবু, তাহলে এই মেরে মুখ ফাটিয়ে দেবটা যিনি বলছেন, তার বাবা আবার ভুয়ো ভোটার নিয়ে ঢুকতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হচ্ছেন, গল্পটা খুব কেচে যাচ্ছে না? নাকি আমি যেটা বলে শুরু করেছিলাম, এদিক ওদিক সব দিকে চতুর্দিকেই তৃণমূল, তাই জন্য এরকমভাবে অদ্ভুত অবিশ্বাস্য সব ঘটনা ঘটে যাচ্ছে? না, আমি দেখলাম আপনাদের এখানে কিছু লোক জটলা করছে ওখানে, তার জন্য উনি এখান থেকে সরে যেতে বলেছেন। কারণ একটা ইলেকশন চলছে, আবারও বলছি, সেটা একটা গ্রামীণ সমবায় ব্যাংকে, তাও আমি বলছি সেখানে বিরাট কিছু ব্যাপার নয়, সমস্তটাই তৃণমূলের লোকেরাই পাচ্ছে, তারাই প্রার্থী দিয়েছে, কিন্তু জটলা কেন হবে? মানুষ তার গণতান্ত্রিক প্রয়োগ করুক, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, সেইটুকু হয়েছে। তার জন্য যে দু এক কথা বলে। আচ্ছা অনিন্দ্যবাবু, আপনাকে আমি একটা সোজা প্রশ্ন করি। দিব্যেন্দু অধিকারী যেভাবে ফোনে কথা বললেন আমাদের সঙ্গে, আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন, মানবেন কিনা জানি না, সবে বোধহয় দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দিবানিদ্রার আয়োজনটা করছিলেন। এই সময় TV9 বাংলার ফোন পেয়ে একটা প্রতিক্রিয়া দিলেন এবং বোধহয় আমাদের কাছ থেকেই শুনলেন যে অখিলবাবু ওখানে পুলিশের হাতে আক্রান্ত হয়েছে। আপনার মনে হয় এই নির্বাচনের ত্রিসীমানায় বিজেপি কোথাও আছে? খামাখা বিজেপির ভূত খুঁজছেন কেন? সরাসরি বলুন না, তৃণমূলই মারছে, তৃণমূলই মার খাচ্ছে, কোনটা অসুবিধা কোথায়? না না, একদমই আপনাকে বলি, দেখুন, বিজেপি এমনি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কিন্তু কিছু কিছু বিজেপির লোকেরা, তারা যেখানে একটু ঝামেলা হয় সেখানে একটু ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করে। এখন যেটা আক্রান্ত হয়েছে বিজেপির লোকেরা, ওনারা একটা অভিযোগ করেছেন, নিঃসন্দেহে পুলিশ খতিয়ে দেখবে যেন এরকম কিছু ব্যাপার না ঘটে। আর আপনি বলেন তৃণমূলের জন্য মারপিট চলছে, দেখুন তৃণমূলে কোনো মারপিট নেই কিন্তু, জানেন তো। আর একটা সংবাদ মাধ্যমে একটা রটিয়ে দেওয়া হয় যে এই গোষ্ঠী ওই গোষ্ঠী, দিদি গোষ্ঠী, অমুক গোষ্ঠী, তুসুক গোষ্ঠী, এরকম কোনো গোষ্ঠী নেই তৃণমূলে। আবার সেটা পরবর্তীকালে আপনারাও স্বীকার করে নেন
সেরকমই আবার বলছি, তৃণমূলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কোনো ঝামেলা নেই, কিছু নেই। অতি উৎসাহী কিছু লোক হয়তো এসে পড়েছিলেন, তাদের যাতে কন্ট্রোল করার জন্য পুলিশ যেটুকু করার সেটুকুই করেছেন। আর যদি করিল বিজেপির কথা। অনেক ধন্যবাদ অনিন্দ্যবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। অনিন্দ্যবাবু হয়তো সত্য বলছেন, তবে আমার মনে হয় কেন জানি না অর্ধ সত্য বলছেন। তৃণমূলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সমস্যা তো অন্য দল থেকে তৃণমূলে আসা লোকজনদের নিয়ে। আপনি যদি কোথাও কোনো প্রতিদ্বন্দ্বী না রাখেন, তাহলে স্বাভাবিকভাবে যারা অন্য দল থেকে আপনার বিরুদ্ধে দাঁড়াতেন, তারা চেষ্টা করবেন আপনার দলের ভিতরেই ঢুকে এসে আপনার বিরুদ্ধে দাঁড়াতে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লড়তে। তারই কি শিকার হলেন অখিলগিরি আজকে? পুলিশের হাতে আক্রান্ত হতে হলো রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে, বর্তমান বিধায়ককে। অগ্নিমিত্রা পল বিজেপি বিধায়ক কি বলছেন ঘটনা প্রসঙ্গে শুনবো। তৃণমূল পুরো জিনিসটাকেই নিজের হাতে দখলে রাখতে চায় এবং দখলের রাজনীতি তারা বরাবর করে এসেছে। কোনো নিয়মকানুন তারা মানে না, কোনো ইলেকশনের নিয়মকানুন মানে না, এবং সমবায় সমিতিরও যে সেখানেও তারা হুমকি দিয়ে বুথ দখল করে ভাঙচুর করে, মানে বোঝা যাচ্ছে যে 2026-এ কি হতে চলেছে। আর যদি সঠিকভাবে ইলেকশন কমিশন যদি নজর না দেয়, কারণ মুখ্যমন্ত্রী বুঝে গেছেন, তৃণমূল বুঝে গেছে যে ওদের যাবার পালা, এবং যাবার আগে যে শেষ কামড় বলে না দিয়ে যায়, তৃণমূল তাই চেষ্টাই করবে। ফুল অ্যান্ড ফাইনালে তাহলে এটা বুঝতে পারলেন, এটা ফুল অ্যান্ড ফাইনাল এই রাজ্যে। যে ভোটে কেউ নেই, শুধু তৃণমূল আছে, সে ভোটটাও অশান্তিপূর্ণ হবে, শান্তিপূর্ণ হবে না। কেউ থাক না থাক, তৃণমূলেরই একজন আরেকজনের বিরুদ্ধে লড়ে যাবে, তাতে পুলিশও আসবে, ভুয়ো ভোটারও আসবে। ফুল অ্যান্ড ফাইনালের পরের খবর। আচ্ছা, ফুল অ্যান্ড ফাইনাল এ রাজ্যের বিজেপি নেতৃত্ব কি চাইছেন? তাদের মুসলিম ভোট মানে সংখ্যালঘু ভোট চাই কি চাই? সংখ্যালঘু ভোটের পরোয়া করেন কি করেন? দিলীপ ঘোষের কথা যদি আপনি শোনেন, তাহলে কিন্তু আপনার মনে হবে সংখ্যালঘু ভোটার নিয়ে এবার বিজেপির অন্দরেই ভিন্ন সুর মনে হচ্ছে। শুধু একা দিলীপ ঘোষ নয় অবশ্য, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, তিনজনের কথাই আপনাকে শুনতে হবে। যেমন দিলীপ বাবু স্ট্রেট বলে দিচ্ছেন, স্রেফ পরিষ্কার করে বলে দিচ্ছেন মুসলিমদের ভোট তাদের দরকার নেই। ওদিকে বিজেপিকে সরকারে আনতে মুসলিম ভোট দরকার আছে কি নেই সে কথায় না গিয়ে হিন্দুদেরকে বারবার আহ্বান জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। আরও বেশি করে ভোট দিতে আসতে বলছেন, হিন্দুদের ভোট শতাংশের হেরফের হলে বিজেপি ক্ষমতায় চলে আসবে, এটা বারবার দাবি করছেন। এবার দুজনের থেকেই কিছুটা ভিন্ন সুরে সরে গিয়ে অগ্নিমিত্রা পল বলছেন, হিন্দু মুসলিম দুপক্ষকেই দরকার, না হলে ক্ষমতায় আসা যাবে না। স্বভাবতই বুঝতে পারছেন, একেবারে স্পষ্টভাবে মনে হচ্ছে ভিন্ন সুর আছে। 100 বার বিভাজন করব। কেউ যদি মুসলিমদের নিয়ে রাজনীতি করে, হিন্দু নিয়ে রাজনীতি করার বিজেপির অধিকার আছে, কারণ 70%-এর বেশি এখন হিন্দু এখানে আছে। আর যদি অন্য কেউ দিতে পারে, নো ভোট টু বিজেপি বলতে পারে, তো আমাদের নেতা বলতে পারে না তার উল্টো? কে বলার অধিকার আছে বিজেপি ভোট দেবেন কিনা? সেজন্য হিন্দুদেরকে আজকে টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, আর কালকে মুসলমানদেরকেও টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, কারণ মুসলমানদেরকে ক্রিমিনাল বানিয়েছে টিএমসি, সিপিএম কংগ্রেসও করেছে, গরিব বানিয়েছে, অশিক্ষিত বানিয়েছে। মুসলমানদের ভাবার দরকার, আমাদের মুসলমানদের ভোট দরকার নেই, কিন্তু মুসলমানদের জন্য ভাবার দিন এসেছে। বলছেন মুসলমানদের ভোট দরকার নাই, তাতেই 3বার ক্ষমতায় এলাম আমরা। কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে প্রায় 30% মুসলমান, সেখানে বেশি মুসলমান আসামে আছে, 2বার ক্ষমতায় এসেছি। পশ্চিমবঙ্গে আসবো, দাঁড়িয়ে দেখতে হবে সবাইকে। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। ভোট দিতে যায় না 30% হিন্দু, 65 থেকে 68% ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। শুধু বাড়ি থেকে বেরোবেন, তারপরে তো কি করতে হয় আপনারা জানেন, আমি আর বলার দরকার নেই। মহারাষ্ট্রতে 19-এ ভোট পড়েছিল 61%, এবারে পড়েছে 66%, কামাল হয়ে গেছে। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাপ। 25-এ গেছে কেজরিওয়াল, 26-এ যাবে, ঝাঁটা গেছে, একেও ঝাঁটিয়ে বিদায় করতে হবে এখান থেকে। दिल्ली का जीत हमारी है, 26 बंगाल का बारी है। আপনাদের বিন্দু মাত্র কি লজ্জা নেই জানাব ফিরহাদ হাকিম, মমতা ব্যানার্জি? আর কত নিচে নামবেন আপনারা এই অ্যাপিজমেন্ট করতে করতে?
আমি তো বারবার বলেছি, আবারও বলবো যে কাজ নিয়ে কম্পিটিশন করুন, কাজ নিয়ে রাজনীতি করুন, যে আপনি এত কাজ করেছেন, মোদিজি কি কাজ করেছে, এইভাবে করুন। কিন্তু কাজ তো আপনারা কিছু করেননি, শুধু হিন্দু মুসলমান, শুধু হিন্দু মুসলমান, শুধু রায়েট লাগানো, শুধু ঝামেলা বাঁধানো, শুধু হিন্দুদের কোণঠাসা করা, এটাই আপনারা শিখে এসেছেন। এর জবাব দেবে, অপেক্ষা করুন। 6 মাস 7 মাস বাদে হিন্দু বলুন, রাষ্ট্রবাদী মুসলমান বলুন, সমস্ত ধর্মের প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের মানে যা দেখে এসেছি আর কি প্রতিবার, যে সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। সেখান থেকেই মানে দুঃখ থেকে হোক, রাগ থেকে হোক, আমাদের শীর্ষ নেতৃত্ব তাই বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নেই। কোন জিনিসটা আমাদের 21টা যেখানে আমাদের সরকার আছে, কোথায় কোন স্টেটে আপনি দেখান তো যে মুসলমানরা সে পাচ্ছে না। আমার মনে হয় যে সবথেকে বড়লোক মুসলমান বিজনেসম্যান তারা কিন্তু ওই গুজরাটে গিয়ে ব্যবসা করছে, খুব শান্তিপূর্ণভাবে ব্যবসা করছে। আমাদের মুসলমান ভোট, সবার ভোট দরকার। আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না, আমাদের সরকার বানানো দরকার। আর সরকার বানিয়ে 21টা বিজেপি শাসিত রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে, যেভাবে রাস্তাঘাট, স্কুল, কলেজ, হসপিটাল সব দিক থেকে যেভাবে হচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন, সেটা আমরা এইখানে চাই। আর সেটা করতে গেলে আমাদের সবার সমর্থন চাই। অর্থাৎ অগ্নিমিত্রা পল কিন্তু বলছেন সবার ভোট দরকার, সব ভোট দরকার। হয়তো অভিমান থেকে বলছেন, হয়তো বারবার ভোট পাওয়া যায় না বলে বলছেন, রাগ থেকেও বলে থাকতে পারে বলছেন অগ্নিমিত্রা পল। রুনা খাতুন রাজনৈতিক কর্মী, তৃণমূল সমর্থক আমার সঙ্গে রয়েছেন। রুনা, একটা কথা স্পষ্ট, তৃণমূলের পক্ষ থেকে বারবার মুসলিম ভোটের জন্য মুসলিম তোষণ করা হচ্ছে, এমন একটা কথা বারবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, তৃণমূলের দিকে অভিযোগ ছোড়া হচ্ছে। কিন্তু হিন্দু ভোটটা লাগবে কিনা, শুধু হিন্দু ভোটেই হবে কিনা, এবং মুসলিম ভোট লাগবে কিনা, এ নিয়ে বিজেপির অন্দরেও একটা দ্বিমত রয়েছে। তারা কিন্তু এই গোটাটার জন্য দায়ী করছেন আপনাদেরকে, তৃণমূল কংগ্রেসের রাজনীতিকে। এই বিভেদের রাজনীতি নাকি আপনারা তৈরি করছেন। রুনা, একটা প্রবাদ মনে পড়ে যাচ্ছে, উল্টা চোর কোতোয়ালকেই ডাঁটে। তো এখন বিজেপি যারা নেতা নেত্রী রয়েছে, ওই দিলীপ বাবুই বলুন, শুভেন্দু অধিকারী বলুন, আর অগ্নিমিত্রা দেবী বলুন, এদের নিজেদের মধ্যে এখন লড়াই চলছে যে কে বেশি এগিয়ে যাবে, কে তাদের কেন্দ্রের নেতা নেত্রীকে খুশি করতে পারবে এবং 26-এর নির্বাচনে তারা অন্তত একটা মুখ হয়ে উঠতে পারবে। ফলে তারা কেউ বলছে মুসলমান ভোটের দরকার নেই, কেউ বলছে শুধু হিন্দুদের ভোটের দরকার, কেউ বলছেন না হলে ভালো হয়। এই যে নিজেদের মধ্যে স্ববিরোধ, আগে সেটা মেটা। আর দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গের মুসলিমদের দেখুন, মুসলিম সমাজ একটা সময়, এটা আমরা সবাই জানি, পশ্চিমবঙ্গের রাজনীতির একটা ইতিহাস আছে। ব্রাহ্মণ সরকার যখন ছিল, মুসলিম সমাজ ব্রাহ্মণ সরকারকে ঠেলে ভোট দিত, কারণ ভরসা করতো যে তারা আছে মানে আমরা সুরক্ষিত আছি এইভাবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ব্রাহ্মণ সরকারের প্রতি বিশ্বাস, আস্থা চলে গেল। অনেক রকম রিপোর্ট আসলো যে বাংলার মুসলমানরা পিছিয়ে রয়েছে শিক্ষা দীক্ষা, অর্থনীতিতে, চাকরি বাকরিতে, সবকিছুতে, এবং তাদের গুন্ডা মস্তান ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়েছে। হাত কাটা মজিদ মাস্টার, অমুক তমুক নানা রকম তৈরি করা হয়েছে। পরবর্তীকালে তৃণমূল সরকার এসেছেন, তৃণমূল সরকারের উপর বিশ্বাস আস্থা সংখ্যালঘু সম্প্রদায় রাখছেন, কারণ ওয়াকফ বোর্ডের টাকা যেটা ব্রাহ্মণ সরকারের আমলে তছরূপ হতো, ইউটিলাইজ হতো না, সেটা ঠিকঠাক ভাবে ইউটিলাইজ হচ্ছে বা চলছে। কিন্তু রুনা, এই যে সুরক্ষার কথাটা বলছিলেন, আমি এখানে আপনাকে একবার জিজ্ঞাসা করবো, যে বামফ্রন্ট আমলে মুসলিমরা মনে করতেন আমরা সুরক্ষিত, এই সুরক্ষার গল্পটা বলা কি আসলে ঘুরিয়ে ভয় দেখানো নয়? বিজেপি শাসিত কোন রাজ্যে মুসলিমরা খারাপ আছেন? অগ্নিমিত্রা পল তো জিজ্ঞাসা করছেন। আপনারা এই সুরক্ষার গল্পটা বলে আসলে কি এটা বোঝাতে চান যে বিজেপি এলে সুরক্ষিত থাকবেন না? আসিফাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে, তাদের কষ্ট, তাদের যন্ত্রণা সারা বিশ্ববাসী দেখেছে। এইসব বলে আর লাভ নেই। গুজরাটের দাঙ্গার সময় আমরা দেখেছি গর্ভবতী মায়ের পেটে তরোয়াল ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইসব বলে লাভ নেই। আজকে এই বাংলাতেও যেখানে বিজেপি কোনো রকম ভাবে দাঁড়াতে পারছে না, প্রতিষ্ঠিত হতে পারছে না, নেই সংখ্যায়, তারপরেও যদি তারা এইরকম ভাবে ভয় দেখায়, মানুষ দেখুন মুসলিম সমাজ পিছিয়ে আছে, এটা বাস্তব কথা, আমি সেই সমাজ থেকে আমি স্বীকার করছি। ফলে সেই সমাজের মানুষরা কি ইনসিকিউর হবে না, ভয় কি পাবে না, ভাববে না যে? অনেক ধন্যবাদ রুনা আপাতত আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং সময় দেওয়ার জন্য। রুনা খাতুন অর্থাৎ তৃণমূল সমর্থক হিসেবে তিনি মনে করছেন যে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে সংখ্যালঘুদের। ফলে কেউ যদি এখন
অগ্নিমিত্রা পলের মতো কেউ যদি এখন বলেনও যে না হিন্দু ভোট মুসলিম ভোট সব ভোটই চাই, তা সত্ত্বেও তারা ভয় পাবেন, ভয় পাওয়াটা স্বাভাবিক, এবং সেই ভয় থেকে এবং তৃণমূলের কাছে সুরক্ষার গ্যারান্টি থেকে তারা তৃণমূলের দিকেই ঝুঁকে থাকবেন। নওশাদ সিদ্দিকী এই আকচিতে বিজেপির মধ্যেও এই ভিন্ন সুরের আবহে কি বলছেন? হিন্দু ভোট, মুসলিম ভোট, দুই ভোট, কি বলছেন নওশাদ? সুকান্ত বাবুদের আর রাজনীতি করার কোনো জায়গা নেই হিন্দু মুসলমান ছাড়া, আর কোনো জায়গা নেই। ডেভেলপমেন্টের উপরে এরা কথা বলতে পারবে না। যদি প্রশ্ন করা হয় সুকান্ত বাবুদেরকে, থার্ড টাইম আপনাদের এটা চলছে, তাহলে আপনারা কি করছেন? কেন্দ্রীয় কটা ফান্ড কত টাকা আনতে পেরেছেন কেন্দ্র সরকারের? ব্যর্থ। এ নিয়ে তাদের কোনো চর্চা নেই, শুধু হিন্দু মুসলমান। দেখুন, অনৈতিকভাবে অবৈধভাবে একটা হিন্দু ভোটারকে যদি নাম কাটে, তার জন্য নওশাদ সিদ্দিকী আইএসএফ লড়াই করবে। ঠিক একইভাবে ভিন্ন ধর্মে কাউকে অবৈধভাবে কারো নাম যদি অন্যায়ভাবে যদি কেটে দেওয়া হয়, তার বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু সুকান্ত বাবুদের হিন্দু মুসলমান ছাড়া আর কোনো সাবজেক্ট নেই পলিটিক্স করার। নওশাদ কিন্তু লক্ষণীয়ভাবে হিন্দু মুসলমানের সাবজেক্টে বারবার সুকান্ত মজুমদারদের দায়ী করছেন, বলছেন তাদের এছাড়া কোনো সাবজেক্ট নেই। নওশাদকে নিয়ে ইদানিংকালের যে রাজনৈতিক রটনা, তার কি তবে সামান্য হলেও ভিত্তি আছে? নওশাদ কি একটু হলেও তৃণমূলের দিকে ঝুঁকে পড়েছেন? জানি না, ফুল অ্যান্ড ফাইনাল সেই উত্তরটা মিলতে সময় লাগবে। তবে আপাতত ফুল অ্যান্ড ফাইনাল আজকের মতো এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন TV9 বাংলায়।